আজকে গুন্ডা দমন আইনে আমরা মামলা করেছিলাম এই কারণে, যদিও আমরা কোনো নোটিফিকেশান পাইনি, কিন্তু আমরা বারে বারে শুনছিলাম, পার্টিকুলারলি সম্ভবত 13ই জুলাই থেকে শুরু হয়েছে এটা। মুখ্যমন্ত্রী বলছেন যে এই আইনকে লাগু হয়ে গেল এবং এই আইনের আওতায় বারুইপুর থেকে শুরু করে এই ধর্মতলা মিছিল সবাইকে আমরা এই আইনের আওতায় ধরছি। এই কথা উনি অ্যাসেম্বলির মধ্যে বলেছেন, এই কথা উনি অ্যাসেম্বলির বাইরে বলেছেন। তাহলে একজন ভদ্রলোক হওয়া উচিত ছিল, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়ে সংবিধানে শপথ নিয়েছেন। সংবিধানে কোথাও বলা নেই যে মুখ্যমন্ত্রী আপনাকে মিথ্যে কথা বলতে হবে, কিন্তু প্রতিনিয়ত মিথ্যে কথা বলে যাচ্ছেন। আচ্ছা, আপনি এরপরে একটা সত্যি কথা হয়তো বলবেন, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করব কি করে? সেই বাঘ পড়ার গল্প শুনে আমরা ছোটবেলায় পড়েছি না? সেই পালে বাঘ পড়ার গল্প আবার মুখ্যমন্ত্রীকে দিয়ে মনে করতে হচ্ছে যে সত্যিকারে যখন বাঘ পড়বে তখন কিন্তু ওনার পাশে আর কেউ থাকবে না। প্রতিনিয়ত যদি এরকমভাবে উনি মিথ্যে কথা বলতে থাকেন। আজকে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তিনি মামলায় গিয়ে স্পেসিফিক্যালি বলেছেন যে এখনো অ্যাসেন্ট পাইনি। তাহলে অ্যাসেন্ট না পাইনি মানে হচ্ছে আইন হয়নি। তো সেইটাই আদালত তার অর্ডারে রেকর্ড করেছেন, করে মামলা ডিসপোজ অফ করেছেন। তাহলে আপনি যে বিলটির অ্যাসেন্ট পাওয়া যায়নি, যে বিলটি এখনো আইনে রূপায়িত হয়নি, তাকে বারবার উল্লেখ করে বলছেন এই আইন আমি গ্রেপ্তার করছি, নির্দেশ দিচ্ছি। এগুলো তো নোংরামি, এগুলো তো লোককে ভয় দেখানোর কাজ। আচ্ছা, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কি আপনি গুন্ডার কাজ করতে পারেন নাকি? ভয় দেখায় তো গুন্ডারা। কিন্তু বিজেপি তো ক্ষমতায় আসার পরেই বলেছে যে ভয় আউট ভরসা ইন। তাহলে সেখানে কিভাবে মানুষ আবার বিজেপি যারা মিথ্যে কথা বলে, তারা যা বলে তার উল্টো করে ধরতে হবে। হ্যাঁ, এখন ভয় ইন ভরসা আউট হয়েছে। হ্যাঁ, ফলে ওই বাতেলা যারা দেয় তাদের কথা শুনে গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমাদের গুরুত্ব দিতে হবে সংবিধানের মধ্যে যা লেখা আছে সেইটুকুকে। আমাদের গুরুত্ব দিতে হবে দেশের মধ্যে আইন যা লেখা আছে তার সেটাকে। যখন দেশের রাষ্ট্রকে পরিচালনার দায়িত্বে যখন যারা থাকে তারা যদি অসৎ হয়, তখন জনগণকে দায়িত্ব নিতে হয় আইন শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। সংবিধান তৈরির সময় ডক্টর আম্বেদকর বলেছেন সংবিধানে ভালো ভালো কথা লেখা থাকতে পারে, কিন্তু সেই কথাগুলোকে রূপায়ণ করার জন্য যদি সৎ লোক না থাকে, তাহলে কখনো এই ভালো ভালো কথাগুলো ওয়ার্কআউট করা যাবে না। তা আজকে, এবং তার দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো আর জনগণের। তাহলে আজকে দেশের পলিটিক্যাল পার্টিগুলো যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তখন দেশের জনগণকে দায়িত্ব নিতে হবে সংবিধানকে রক্ষার। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে। আমি বলছি যে রাজ্যের মন্ত্রী হোক, রাজ্যের আধিকারিক হোক, তারা আইন মেনে কাজ করুক, রাজ্যের জনগণ আইন মেনে কাজ করুক। তাহলে শব্দদূষণ সংক্রান্ত আইন মেনে যে মসজিদগুলোতে, যে মন্দিরগুলোতে এতদিন ধরে মাইক বাজছে, আজকে হঠাৎ কি হলো পুলিশকে রাতারাতি ওই এলাকায় গিয়ে গিয়ে হুমকি দিতে হচ্ছে? আচ্ছা বলুন তো, পুলিশের কাজ কি হুমকি দেওয়া? পুলিশের কাজ তো শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের কাজ তো মানুষকে আরও অভয় দেওয়া যে আমরা আছি, আপনারা নিশ্চিন্তে বাস করুন। সেই পুলিশ যদি হুমকি দেওয়ার কাজে নামে, তাহলে ওই তৃণমূল আমলের পুলিশের যে আমরা গুন্ডামির অভিযোগ তুলতাম, তাহলে তার কি আরও রাষ্ট্রীয়করণ হলো? তাহলে কি এই গুন্ডা দমন আইন নিয়ে আসা যেটা হচ্ছে, এই আইনে আসলে কি সবার আগে পুলিশকেই গ্রেপ্তার করতে হবে? প্রশ্নগুলো আমার রইল। আমি বারবার বলছি, মসজিদ, মন্দির বা যেখানেই মাইক বাজছে, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আইন মেনে চলুন। আমার কাছে যারা অলরেডি অ্যাপ্রোচ করেছেন বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে, তাদেরকে একই কথাই বলেছি যে যখন পুলিশ হুমকি দিতে আসছে মুখে, তখন পুলিশকে আপনি লিখিত চিঠি দিন এবং সেখানে লিখুন যে আপনারা আইন মেনেই এই লাউডস্পিকারকে ব্যবহার করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে অভিযোগটা উঠছে, পুলিশ যেখানে যেখানে যে মসজিদ কমিটিগুলোতে যাচ্ছে মাইক খোলার কথা বলছে, সেটা সম্পূর্ণ মৌখিকভাবে, কোনো লিখিতভাবে দেওয়া। ঠিকই তো, আমরা বলছি সরকারি কাজ লিখিতভাবে কেন করতে হয়? কারণ যেই সরকারের অফিসে থাকুক, আজকে যে পুলিশটি আছে কালকে সে রিটায়ার করবে বা কাল সে মারা যেতে পারে, কিন্তু সে যে নির্দেশটা দিয়ে গেল তার রেকর্ডটা থেকে যাবে। ফলে যেই সেই অফিসটাতে আবার দায়িত্বে আসুক, সে ওই রেকর্ডটা দেখেই আগামী কাজটিকে চালাবে। তাহলে আপনি যদি কোনো কাজের রেকর্ড না রাখেন, তাহলে আসলে
তা সরকারি কাজ হিসেবে গণ্য হবে না। তাহলে একজন পুলিশ সে যদি ব্যক্তিগতভাবে কাউকে গিয়ে মৌখিকভাবে বলেন, তাহলে তাকে সেটাকে অপরাধ বলে গণ্য করতে হবে। পুলিশের মৌখিকভাবে এই বলার অধিকার আইনে কোথাও দেয়নি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মসজিদে গিয়ে নামাজ পড়ুন, মন্দিরে মন্ত্র পাঠ করুন, প্রয়োজনে লাউড স্পিকার বন্ধ করতে হবে, মাইক স্পেসিফিক বলে কিছু চোঙা বন্ধ করতে হবে। শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আমি একটা কথা বলতে চাই না, উনি অনেক বেশি বড় রকমের নাটকবাজ। আমি নাট্যকারদের নিয়ে কথা বলতে চাই না। যখন থিয়েটার দেখবো তখন উনি থিয়েটারে পাঠ হলে আমি এন্টারটেইনড হব। পুজো বা সরকারি কাজে আমরা দেখি যে সারাদিন মাইক চলে, তখন এবং পূর্ববর্তী সরকারেও আমরা দেখেছি যে একাধিকবার যে কোনো জায়গায় মাইক চলছে, সরকারি অনুষ্ঠান হোক বা পুজো আর্চা, তখন সমস্যা হয়নি। নামাজের জন্য তারা বলছে যে ঘুমানোর সমস্যা শ্রমিক। বলছেন যে জোর করে শোনানো হচ্ছে আজানটাকে, জোর করে। আবার বলছি, শ্রমিক ভট্টাচার্যকে আমি নাট্যকার হিসেবে দেখি। উনি ইনিয়ে বিনিয়ে যে কথাগুলো বলেন তার মধ্যে কোনো বাস্তবতা নেই, তার মধ্যে কোনো সারবত্তা নেই। হ্যাঁ, এটা প্রেমের জগতে ভালো, নাটকের জগতে ভালো, ওনার কথা জবাব আমি দিতে চাই না। কিন্তু এটা ঠিক যে যেখানেই শব্দ দূষণ সংক্রান্ত আইন না মেনে কাজ হবে, তার বিরোধ আমরা ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে একসঙ্গে লড়াই করব। একটাই বার্তা, যে দয়া করে এই মসজিদের মাইক বন্ধ করব এই সব বলে বিভেদের রাজনীতিকে কায়েম করবেন না রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে। আপনারা এই রাজনীতি করেই সারা দেশকে ধ্বংস করেছেন। আগামী দিনে আমার দেশকে বাঁচাতে হবে, এটাই আমাদের সংকল্প। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, হিন্দিভাষী, বাংলাভাষী, উর্দুভাষী সবাইকে নিয়ে বলছি, আমরা সবাই মিলে আমরা সংকল্প গ্রহণ করেছি এই দেশকে বাঁচাবো। ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনারা পারলে ভালো, না পারলে গদি ছেড়ে দিন। পার্ক সার্কাসে কয়েকদিন আগে একেবারে উচ্ছেদের নোটিশ দিয়েছে, বস্তি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। পার্ক সার্কাসের মানুষ বলছেন যে আমাদের আধার কার্ড থেকে শুরু করে সব জায়গায় আমাদের এনেই বাসস্থান লেখা আছে। আমরা আদালতে লড়ছি পুনর্বাসনের জন্যে। আগামী দিনে এই লড়াই রাস্তাতেও চলবে, আদালতেও চলবে। গরিব মানুষের পাশে আমরা আছি। গরিব মানুষের পাশে থাকার দায়িত্ব ছিল রাষ্ট্রের, তারা নেই। ফলে আমরা চাইব যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করুক। না পালন করলে আমরা জনগণ বুঝে নেব সংবিধানকে রক্ষা করা যায় কিভাবে।